গুড মর্নিং এভরিওয়ান ফ্রম কানহা ন্যাশনাল পার্ক। আজকে আমাদের কানহাতে সেকেন্ড ডে। কালকে দুপুরবেলা আমরা এসেছি কানহাতে। কানহাতে আমরা কিভাবে এলাম, মানে জব্বলপুর থেকে কিভাবে কানহা এলাম, ফার্স্ট ডে সাফারি আমাদের কীরকম ছিল সেটা গত ভিডিওতে আপনারা দেখেছেন। আজকে আমরা সেকেন্ড ডে সাফারির জন্য যাচ্ছি। মর্নিং সাফারি রয়েছে, মর্নিং সাফারি করব। আর আজকে আমরা করবো ক্যান্টার সাফারি। জিপসি ট্রাই করেছিলাম, জিপসি পাইনি, যাই হোক ক্যান্টার পেয়েছি। ক্যান্টার পেলেও ক্যান্টারের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো সেই এক্সপিরিয়েন্স কেমন থাকবে। আর তারপরে সাফারি করে আমরা দুপুরবেলা এখান থেকে রওনা দেবো আবার জবলপুরের উদ্দেশ্যে। তো চলুন, আপাতত ব্রেকফাস্টের জন্য ডাকছে। ব্রেকফাস্ট মানে জাস্ট চা কফি খাবো, তারপরে এখান থেকে আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে যাব একদম সাফারির জন্য টিকিট কাউন্টারের ওখানে। ওখানে ক্যান্টার আমাদের জন্য ওয়েট করবে 6:30টার সময়। 6:35 সময় ক্যান্টার নিয়ে আমাদের বেরিয়ে যাবে জিপ সাফারির জন্য। তো চলুন যাওয়া যাক। সকাল সকাল সাফারিতে যাওয়ার আগে চা আর কফি সঙ্গে বিস্কুট খেয়ে নিচ্ছি। আর ব্রেকফাস্টটাও আমাদের এখান থেকে দিয়ে দেবে, এটা আমরা নিয়ে সঙ্গে করে ক্যারি করব। ওখানে গিয়ে ভিতরে যখন ব্রেক টাইম হবে তখন ব্রেকফাস্টটা সেরে নেব। এই কন্টেনারে করে আমাদের রিসর্ট থেকে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে। ব্রেকফাস্টের মধ্যে আমাদেরকে দিয়েছে এখানে প্লেন ব্রেড দিয়েছে, ব্রেড জ্যাম রয়েছে, স্যান্ডউইচ মতো করে দিয়েছে। তার সাথে এখানে রয়েছে ফয়েলের মধ্যে ডিম, বয়েলড এগ, এখানে আলু পরোটা দিয়েছে, পাতা দিয়েছে খাওয়ার জন্য। আর এতে করে দিয়েছে যাতে খাবারগুলো গরম থাকে, কারণ বাইরে নিয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য গরম থাকে, যার জন্য সেই জন্য দিয়েছে। যাই হোক, খুবই ভালো ব্যাপার, এটাকে সঙ্গে করে আমরা নিয়ে যাব। বাইরে ঠান্ডা রয়েছে, মানে সাফারি করার সময় ঠান্ডা লাগবে, তাই জন্য হোটেল থেকে আমাদের আবার দুটো ব্ল্যাঙ্কেট, পাতলা ব্ল্যাঙ্কেটও দিয়ে দিল, যাতে সাফারির সময় এগুলো ঢাকা দিতে পারি আর ঠান্ডাটা কম লাগে। গতকাল রাত্রে মানে আমরা যখন ঘুমিয়ে পড়েছিলাম তারপরে হালকা হালকা বৃষ্টি এখানে পড়েছিল, যার জন্য চারিদিকটা একটু ভেজা ভেজা রয়েছে। সকালেও যখন উঠলাম তখন ছিটে ফোটা বৃষ্টি পড়ছিল, একদম মিহি, একদম হালকা। যাই হোক, লাকিলি এখন বন্ধ হয়ে গেছে এই বৃষ্টি, না হলে সাফারির সময় প্রবলেম হতে পারতো। তবে একটা জিনিস জানতে পারলাম যে বৃষ্টি হলেও নাকি সাফারি কিন্তু কন্টিনিউ থাকে, মানে সাফারি যদি বুক থাকে তো সেক্ষেত্রে সাফারি হয়। সকাল 6টা বাজে, জিপসি ড্রাইভার, গাইড সবাই মোটামুটি এসছে, কিন্তু ট্যুরিস্ট খুব কম দেখা যাচ্ছে এখনও, মানে সব ট্যুরিস্ট আসেনি, সব আস্তে আস্তে এখন আসবে। আর সবচেয়ে যেটা শকিং ব্যাপার, 6টা বাজে কিন্তু এখনও ভোরের আলো সেরকমভাবে ফোটেনি। আর একটু আধ ঘন্টা হয়তো লাগবে, আধ ঘন্টা পরে হয়তো হালকা হালকা করে ভোরের আলো ফুটবে। 6:17 বাজে, জিপসিগুলো এক এক করে লাইন দেওয়া স্টার্ট হয়ে গেছে। ক্যান্টার যদিও এখনও আসেনি, ক্যান্টার আসলেই আমরা ক্যান্টারে উঠে যাব। আর আরেকটা ব্যাপার, এখানে জিপসির আর ক্যান্টারের কস্ট মোর অর লেস সিমিলার। মানে আপনারা যদি জিপসিতে 6 জন যান সেক্ষেত্রে যতটা কস্টিং পড়বে, জিপসিতে 6 জন গেলে প্রায় 1000 করে কস্টিং পড়ে। কিন্তু ক্যান্টারে যদি আপনারা যান সিঙ্গেল সিট অ্যারাউন্ড 1100 টাকা করে আপনাদের পড়বে। 6:28 বাজে আমাদের ক্যান্টার চলে এসছে, তো ক্যান্টারে এখন উঠে বসবো আমরা, তারপরে আরেকটু পরে আমাদের সাফারি স্টার্ট হবে। তো এইটা হলো আমাদের ক্যান্টার। আর এখানকার এই ক্যান্টারটা দেখলাম উপরে শেড দেওয়া রয়েছে, দেখুন উপরে শেড রয়েছে। বান্ধবকারে যখন গেছিলাম তখন এই উপরটা কিন্তু পুরো খোলা ছিল, তবে হ্যাঁ সাইডগুলো পুরোটাই ওপেন, দেখতে কোনো অসুবিধা হবে না। আর কানহাতে বললো, কানহাতে সমস্ত রুটেই ক্যান্টার যায়, অন্যান্য জায়গায় যেমন সমস্ত রুটে ক্যান্টার যেতে পারে না, কিন্তু কানহাতে মানে কানহার এই মুক্কি জোনে এখানে কিন্তু ক্যান্টার সব জায়গায় যেতে পারে। তো সেটা একটা প্লাস পয়েন্ট ক্যান্টারের এখানে। একটা ক্যান্টারে টোটাল মোটামুটি 19 সিটস থাকে, 18টা সিট এইখানে পিছন দিকে, ডান দিকে 6টা, এই পাশে 8টা, 14টা, পিছনে 4টা, আর সামনের আগে একটা সিট, টোটাল 19 সিটস থাকে। 6:37 বাজে, ভোরের আলো অনেকটাই ফুটে গেছে, চারিদিক আলোয় আলোকিত হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমাদের সাফারি স্টার্ট হবে, আর মোটে 8 মিনিটের অপেক্ষা। अच्छा, आपका नाम भी राकेश है, मैं भी राकेश इधर। अच्छा चलिए, सभी लोग आ गए, दो लोग आ रहे हैं। 6:48 বাজলো, আমাদের ক্যান্টার স্টার্ট হয়ে গেল। আর এখানে একটা ব্যাপার রয়েছে, টাইম হলে কিন্তু ক্যান্টার বেরিয়ে যাবে, আপনাকে টাইমের মধ্যে এসে রিপোর্ট করতে হবে, নাহলে কিন্তু আপনার জন্য ক্যান্টার ওয়েট করবে না। টাইম হলো 3 মিনিট, তাও এক্সট্রা ওয়েট করেছে। এবারে কিন্তু জিপ স্টার্ট, মানে আমাদের ক্যান্টার কিন্তু গেটের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। कान्हा का जो कोर एरिया है 940 स्क्वायर किलोमीटर पे है।
इसके साथ बफर एरिया और सेंचुरी भी जुड़ा हुआ है। तो बफर एरिया 1134 स्क्वायर किलोमीटर पे है और जो सेंचुरी है वो 110 स्क्वायर किलोमीटर पे है। तो इंडिया के कोई भी नेशनल पार्क या टाइगर रिजर्व का जो टूरिज्म एरिया होता है कोर एरिया पे वो 20% ओपन एरिया होता है। तो सेम कान्हा का भी 20% ओपन एरिया है, 5% में जोन डिवाइडेड है। कान्हा किसने मुक्ति सरी, कान्हा की 3 एंट्री गेट है, पहला खटिया गेट है, सेकंड मुक्ति गेट है और थर्ड सरी गेट है। সাফারি স্টার্ট করে জঙ্গলে ঢোকা মাত্রই আমরা দেখলাম বেশ কিছু চিতল হরিণ। ঘাসগুলো উঁচু হওয়ার জন্য ঠিক করে বোঝা যাচ্ছিল না, তাও ক্যান্টার থেকে সহজেই দেখা যাচ্ছিল, জিপসি হলে হয়তো দেখা যেত না। চিতল হরিণগুলোকে ছেড়ে আমরা আমাদের সাফারি কন্টিনিউ করলাম। এখানে আবার রাস্তা দুভাগে ভেঙে গেছে, কোন দিকে যাওয়া হবে সেটা ডিসাইড করা হচ্ছে। আমাদের গাইড এখন অ্যানিমেল কল শোনার চেষ্টা করছে, যদি কোনো টাইগারের মুভমেন্ট থাকে তাহলে অ্যানিমেলসরা কল করবে আর আমরাও সেই দিকেই যাব, কিন্তু আপাতত কোনো রকম কোনো কল পাওয়া যাচ্ছে না। সাফারি শুরু হওয়ার পর বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো ক্যান্টারে সুবিধা এটাই হলো আমাদের যে বৃষ্টিটা অ্যাটলিস্ট মাথার উপর পড়ছে না। দেখলাম জিপসিগুলো ওপেনই ঘুরে বেড়াচ্ছে, ছাদ লাগায়নি। তো সেক্ষেত্রে বৃষ্টি থেকে বেঁচে যাচ্ছে ক্যান্টারে যাওয়া। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দিয়েই আমাদের ক্যান্টার জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে থাকলো। মেঘলা ওয়েদার আর বৃষ্টি হওয়ার জন্য আলোটা এখনও ভালোভাবে ফোটেনি, যার জন্য জঙ্গলের ভিজিবিলিটিও অনেক কম। কিছু দূর এগিয়ে আমাদের দেখা হলো একটা সাম্বার ফ্যামিলির সাথে। একটা মেল অ্যাডাল্ট সাম্বার ডিয়ার আর তার সাথে দুটো ফিমেল সাম্বার ডিয়ার দেখা গেল। আমাদের দেখিয়ে একটু হকচকিয়ে কিছুটা ভেতরের দিকে তারা চলে গেল। ডিয়ারের মধ্যে সবচেয়ে বড় প্রজাতির ডিয়ার হলো সাম্বার ডিয়ার। একটা বড় সাম্বার ডিয়ার আকারে একটা প্রায় গরুর মতো। এগুলো ওজনে প্রায় 350 কেজি পর্যন্তও হতে পারে। জঙ্গলের মধ্যে বাঘের ফেভারিট ফুড হলো এই সাম্বার ডিয়ার। আরও কিছুটা এগোতেই দেখতে পেলাম একটা ওয়াইল্ড বোর ফ্যামিলি। ওয়াইল্ড বোরগুলো মাটি খুঁড়ে পোকামাকড় খুঁজতে ব্যস্ত ছিল। ছোট পোকামাকড়, অনেক সময় ছোট জীবজন্তুও এরা ধরে খেয়ে ফেলে। এই ওয়াইল্ড বোরগুলো দেখতে সেরকম ভয়ানক না হলেও এরা কিন্তু বেশ ডেঞ্জারাস। অনেক সময় বাঘেরাও কিন্তু এদেরকে শিকার করতে ভয় পায়। কিছুটা সময় কেটে গেলেও এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ কিন্তু এখনও লেগেই ছিল। আর এই কুয়াশার জন্য অ্যানিমেল সাইটিং খুব একটা ভালো হচ্ছে না। তবে ক্যান্টার উঁচু হওয়ার জন্য এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, যেটা জিপসি থেকে পসিবল না। আমাদের গাইড আবার দাঁড়িয়ে চেষ্টা করলো কোনো অ্যানিম্যাল কলস বা অ্যালার্ম কল শোনা যাচ্ছে কিনা, কিন্তু দুঃখের বিষয় এখনও পর্যন্ত কোনো রকম অ্যানিম্যাল কল বা অ্যালার্ম কল শোনা যাচ্ছে না। মোস্ট প্রবাবলি বাঘ এই সময় রেস্ট করছে এই ওয়েদারে। অন্যান্য টাইগার রিজার্ভের মতো কানাতেও হরিণের পপুলেশন বেশ ভালোই রয়েছে, আর এর মধ্যে স্পটেড ডিয়ারের সংখ্যা সবচেয়ে বেশি। রাস্তায় চলার পথে আবার দুটো বার্কিং ডিয়ারকেও দেখতে পেলাম। বার্কিং ডিয়ার আকারে অনেকটাই ছোট হয় আর এরা বেশ ভীতুও হয়। এরা বাঘ কেন, কোনো যদি পাতাও নড়ে সেটাকে দেখেও এরা কিন্তু অ্যালার্ম কল করতে থাকে। তাই জঙ্গলে বার্কিং ডিয়ারের কলকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। 8টা বাজে, আমাদের এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা সাফারি হয়ে গেছে। আমাদের ক্যান্টার এসে দাঁড়িয়েছে এখানে ওয়াশরুমের কাছে। এই জায়গায় ওয়াশরুম রয়েছে, ওখানে ওয়াশরুম যাওয়ার থাকলে এখানে ওয়াশরুমে যেতে পারে। আবার স্টার্ট হবে মনে হচ্ছে। মিনিট 15 মতো এই জায়গায় দাঁড়িয়ে তারপর আবার আমাদের সাফারি জঙ্গলের মধ্যে দিয়ে শুরু হলো। কিছু দূর যাওয়ার পরেই যেটা একটু একটু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা মুষলধারে শুরু হলো। যদিও আমাদের উপরে সেট ছিল, তা সত্ত্বেও বেশ কিছু জায়গায় লিক করে ক্যান্টারের ভিতরে জল চলে আসছিল, আর তার জন্য বেশ সমস্যাই হচ্ছিল। কয়েকটা সিটে বসাও যাচ্ছিল না, প্লাস চারিদিক থেকে ঝিটাসও আসছিল বেশ। যাই হোক, এটাও একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো বৃষ্টির মধ্যে জঙ্গল সাফারির। বৃষ্টির মধ্যেই জঙ্গলে দেখলাম হরিণগুলো চড়ে বেড়াচ্ছে। বৃষ্টির মধ্যে ওদের যাওয়ার কোনো জায়গা নেই, গাছতলা ছাড়া উপায় নেই, কিন্তু কিছু কিছু হরিণ দেখলাম মাঠেই চড়ছে। আবারও কিছুটা আগে গিয়ে দেখা মিলল আরও বেশ কিছু স্পটেড ডিয়ার। এগুলো আপন মনে ঘাস খেতে ব্যস্ত। আরেকটু এগোতে দেখতে পেলাম একটা সাম্বার ডিয়ার, তার আবার একটা সাইডের পোর্শনে চামড়া উঠে গিয়েছে। হয়তো জঙ্গলে কোনো রকম ভাবে আঘাত পেয়ে
অথবা বাঘ বা লেপার্ডের আঘাতের কারণে এইটার এরকম অবস্থা হয়েছে। সঙ্গে আরও বেশ কিছু ফিমেল সাম্বার ডিয়ারও ছিল, আর এগুলোকে দেখে বেশ একটু অ্যালার্ট বলে মনে হচ্ছিল। বৃষ্টি প্রায় থেমে এসেছে, আর এখন আমরা চলে এসেছি জঙ্গলের এমন একটা পোর্শনে যেখানে সবাই নামতে পারে এবং এখানে ম্যাক্সিমাম লোকের টিফিন সেরে নেয়। তার সাথে কারো ওয়াশরুম যাওয়ার থাকলে এখানে সে ওয়াশরুম করে নিতে পারবে। জঙ্গলের মাঝখানে এইখানে আমাদের ক্যান্টার দাঁড়িয়ে আছে, সব জিপসিগুলো এখানেই দাঁড়িয়ে আছে। এখানে এখন টিফিন হবে, তারপরে আবার এখান থেকে আমরা রওনা দেবো মানে সাফারি করতে। তো এখানে কাইন্ড অফ আমাদের বনভোজন হয়ে গেল। বনের মধ্যে ভোজন ইজুকাল টু বনভোজন। তো এই যে আমার টিফিন, জ্যাম ব্রেড নিয়েছি, আলু পরোটা নিয়েছি আর আন্ডা, আরও বাটার ব্রেড, প্লেন ব্রেড, অনেক কিছু রয়েছে। আমাদের এইগুলো শেষ করি, তারপর বাকি দেখছি। ক্যান্টারে আসার অনেক বেনিফিটের কথা আমি বললাম, একটা ডিমেরিটের কথা বলছি। এখানে যেহেতু টোটাল 18 জন যায়, 17-18 জন ধরুন যাবেই, একটু কম হলে 12-13 জন তো যাই। তো এখানে 12-13 জনকে ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট। কোনো জায়গায় দাঁড়ালে সবাই এদিক ওদিক পালিয়ে যাচ্ছে, কেউ সেলফি তুলছে, ফটো তুলছে। মোটামুটি কারোরই টার্গেট নেই যে আমরা তাড়াতাড়ি করে মানে যেখানেই দাঁড়াই তাড়াতাড়ি করে কমপ্লিট করে বেরিয়ে যাবো, সেরকম কিন্তু নয়। তো এটা একটা প্রবলেম, সবাইকে নিয়ে চলতে হয় এখানে, তার জন্য অনেকটা টাইম ওয়েস্ট হয়। যে কোনো জায়গায় দাঁড়ালে, সে টয়লেট হোক বা সে টিফিন হোক, বেশি টাইম ধরে কিন্তু দাঁড়াতে হচ্ছে। আমরা জিপসিতে এতক্ষণ কিন্তু কোথাও দাঁড়াই, মোটামুটি 10-15 মিনিট ম্যাক্সিমাম, তারপর বেরিয়ে যাচ্ছিলাম। এখানে কিন্তু এক এক জায়গায় দেখছি আধ ঘন্টা করে বেরিয়ে যাচ্ছে। তো এখানেই 1 ঘন্টা যদি বেরিয়েই গেল, সাফারি 4 ঘন্টা 3 ঘন্টায় থাকে। তো এটা একটা প্রবলেম। কিন্তু 9:49 বাজে, পাক্কা 35 মিনিট এখানে দাঁড়ালো। আমাদের আসার সময় প্রচুর জিপসি দাঁড়িয়ে ছিল, একটাও সব ফাঁকা হয়ে গেছে। ক্যান্টারে আসার এটা একটা প্রবলেম, মানে প্রচুর পাবলিক থাকে, কিছু কিছু পাবলিক থাকে যারা মানে জঙ্গলে দাঁড়িয়ে রিলস বানাতে স্টার্ট করে দেয়। সেসব এখানেও হচ্ছিল, দেখতে হলো বাধ্য হয়ে। কী করবো, আমাদের মধ্যে চলবে না, সবার মতো চলবে। যাই হোক, এখন আবার স্টার্ট হয়েছে, দেখি। আর 1 ঘন্টায় বাকি রয়েছে, 1 থেকে 1.5 ঘন্টা। দেখা যাক কিছু দেখা যায় কিনা। টিফিন করে বেরোতেই দেখলাম সামনে বেশ কয়েকটা ময়ূর ঘোরাঘুরি করছে, সঙ্গে একটা দুটো ওয়াইল্ড বোরও আশেপাশে ঘুরছে দেখতে পেলাম। ময়ূরদের পেছনে ফেলে আমরা আবার এগিয়ে চললাম। আবার কিছুটা এগোতেই দেখলাম এক পাল স্পটেড ডিয়ার, সঙ্গে কিছু লাঙ্গুরও বসে রয়েছে। স্পটেড ডিয়ার বা চিতল হরিণকে কিন্তু হরিণ ফ্যামিলির মধ্যে সবচেয়ে বিউটিফুল ডিয়ার বলা হয়। এইটাই একমাত্র হরিণ যার বডিতে কিন্তু স্পট রয়েছে। এছাড়া অন্য কোনো ডিয়ারের মধ্যে বডিতে আপনারা স্পট পাবেন না, আর এই স্পটের জন্যই এদেরকে কিন্তু দেখতে অন্যান্য হরিণের থেকে সুন্দর লাগে। স্পটেড ডিয়ারদের পিছনে ফেলে একটু এগোতেই হঠাৎ আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়লো। ড্রাইভার আমাদের দূরের দিকে হাত দেখিয়ে কিছু একটা দেখাচ্ছিল। এটা ছিল একটা জ্যাকেল, বা যেটাকে আমরা শিয়াল বলেই চিনি। বেশ কিছুটা দূরে থাকার জন্য পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছিল না, তবে ক্যামেরাবন্দি কিছুটা করতে পেরেছি। কানহা ন্যাশনাল পার্কে বাঘ ছাড়াও আরেকটা মেন অ্যাট্রাকশন হলো এখানকার বারাসিংহা। কিছু দূর এগোতেই আমরা বেশ কিছু বারাসিংহাকে দেখতে পেলাম। বারাসিংহার এই সিংয়ের যে বিন্যাস রয়েছে, এই বিন্যাসের জন্যই এদের নামকরণ হয়েছে বারাসিংহা। মেল বারাসিংহার মাথায় সিং থাকে, আর ফিমেলের সিং থাকে না। বারাসিংহা একসময় প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছিল, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের প্রচেষ্টায় আবার এই বারাসিংহার সংখ্যা অনেকটা বাড়ানো গেছে এই কানহা ন্যাশনাল পার্কের মধ্যে। কানহা ন্যাশনাল পার্ক বাদে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কেও এই বারাসিংহা দেখতে পাওয়া যায়, তবে সংখ্যায় অনেকটাই কম। এছাড়াও ক্যান্টার সাফারি করার সময় আমরা ওয়াইল্ড ডগও দেখতে পেয়েছিলাম, যদিও খুব তাড়াতাড়ি তারা জঙ্গলের ভিতর চলে যায়, তাই কোনো রকম ফটো ভিডিও তুলতে পারিনি। ওয়াইল্ড ডগ দেখা কিন্তু জঙ্গলের মধ্যে একটা লাকের ব্যাপার। বাঘ আপনি দেখতে পেলেও পেতে পারেন, কিন্তু ওয়াইল্ড ডগ সচরাচর দেখা যায় না। আর এইভাবেই আমাদের ক্যান্টার সাফারি শেষ হলো। তো এইমাত্র জাস্ট সাফারি করে ফিরলাম। যে ক্যান্টারে করে গিয়েছিলাম, ক্যান্টারটা আমাদের মানে গ্র্যান্ড টাইগার রিসর্টে যেখানে আছি এখান পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। যাই হোক, ভালোই হলো, হাঁটতে হলো না। আর সাফারির কথা যদি বলি, সাফারি মোটামুটি ভালোই হলো। উপর থেকে মানে ডিয়ারগুলোকে ভালো দেখা যাচ্ছিল, কিন্তু মাঝখানে বৃষ্টির জন্য কিছুটা হ্যাম্পার হয়েছিল। আর টাইগারও দেখা মানে পাওয়া গেল না আজকে। এই মেনলি বৃষ্টির জন্যই টাইগার আজকে আর মুভমেন্ট করেনি, না হলে দেখতে পেতাম। যাই হোক, এখন রুমে ফিরছি। রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করব। আজকে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব। বাসের খবর নিলাম, বাস বললো অ্যারাউন্ড 2টোর সময় একটা মুক্কি থেকে আপনার মান্ডলা পর্যন্ত বাস যায়। তো সেই বাসটা ডাইরেক্টলি ধরে নেবো আমরা, তারপর এখান থেকে মান্ডলা হয়ে জবলপুর চলে যাবো আজকে। দুপুরের খাবারের বুফে সিস্টেম রয়েছে,
চলুন কী কী খাবার রয়েছে দেখা যাক। এখানে ফার্স্টে রয়েছে মিক্সড ভেজ, তো এখানে আছে বাটার পনির, রয়েছে ডাল, भात कोথায়? লাস্টে রয়েছে সুইট ডিশ, একটা মিষ্টি আইটেম দিয়েছে, কী দিয়ে বানিয়েছে জানি না, কিন্তু খেতে বেশ ভালোই লাগছে। হোটেল থেকে লাঞ্চ করে আমরা আবার রওনা দিলাম জবলপুরের উদ্দেশ্যে। আমরা একটা বাস পেয়ে গেছিলাম যেটা আমাদের ডাইরেক্ট নিয়ে গেল মন্ডলা অবধি। মন্ডলা থেকে আবার বাস চেঞ্জ করে আমরা চলে গেলাম জবলপুর পর্যন্ত। এরপরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের জবলপুর ভ্রমণ। জবলপুরেও বেশ কিছু দেখার জায়গা আছে, তো জবলপুর ভ্রমণের ভিডিও আপনারা দেখতে চাইলে আগামী ভিডিওতে চোখ রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন এবং আপনাদের দিনটা খুব ভালো কাটুক।